বিদ্রোহী শিবিরের নাম লিখিয়েই বিস্ফোরক রচনা একেবারে সরাসরি বিদলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। বললেন মমতা বন্দ্যোপাধ্যায় ক্যারিশমা নয়, জেতার জন্য দরকার ছিল সেলিব্রিটি মুখ। মমতার মুখ বা ঘাসফুলের প্রতীক নয়, জয়ের জন্য ভরসা ছিল তারকার মুখ। এই প্রথম কোনো বাংলা সংবাদ মাধ্যমে TV9 বাংলার সামনে মুখ খুলেই বিস্ফোরক রচনা। সবাই বলছে যে তৃণমূল লোগো ছিল বলে আমরা সবাই জিতেছি। একদম এটাই বলছি। মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ ছিল বলে আমরা সবাই জিতেছি। মমতা বন্দ্যোপাধ্যায় ডেফিনেটলি মুখ, তৃণমূলের ডেফিনেটলি জোড়া ফুলের চিহ্ন। রচনা বন্দ্যোপাধ্যায় না থাকলে হুগলি জেলা আসতো। রচনা বন্দ্যোপাধ্যায়কে আপনি ইউজ করেননি, তাহলে গড়িয়াহাট থেকে বা ফুটপাথ থেকে একটা মেয়েকে তুলে নিয়ে গিয়ে কেন হুগলিতে দাঁড় করালেন না? রচনা বন্দ্যোপাধ্যায়কে কেন গিয়ে দাঁড় করালেন? রচনা বন্দ্যোপাধ্যায়কে আপনার দরকার ছিল, সেলিব্রিটি স্ট্যাটাসটা আপনার প্রয়োজন ছিল, তাই জন্য আপনি নিয়ে গেছেন। এবং রচনা বন্দ্যোপাধ্যায় বলে সেই সিটটা উনি পেয়েছেন। শুধু তৃণমূলের লোগো নিয়ে একটা রামশ্যাম চৌধুরীকে দাঁড় করিয়ে দিলে আপনি সিটটা পেতেন না। তাই দলটা ছাড়ার কোনো, এমপি পদটা ছাড়ার কোনো প্রশ্নই ওঠে না। হ্যাঁ, সবাই তো বলছে যে আপনি ছেড়ে দিলেই তো পারেন। ছেড়ে দিলেই পারি, কেন ছাড়বো? কিসের জন্য ছাড়বো? মানুষ তো আমাকে ভোট দিয়েছেন, রচনা বন্দ্যোপাধ্যায় বলে আমি ভোটটা পেয়েছি। বাকিরা অনেক সিনিয়র্স আছেন, তারা বলতে পারবেন তারা কেন রয়েছেন দল ছেড়ে, কেন তারা আমাদের নতুন সরকারকে আমরা সাপোর্ট করছি, কেন আমরা মোদিজিকে সাপোর্ট করছি, কেন আমরা অমিত শাহজিকে সাপোর্ট করছি, কেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে আমরা সাপোর্ট করছি। 2 বছর আগে যখন আমি দলে এসছি, তখন এই যে দলের মধ্যে এত কিছু, গোষ্ঠীদ্বন্দ্ব বলতে কি বলবো আমি তোমাকে, আমরা বাকরুদ্ধ। আমি বাকিদেরটা জানি না সুচরিতা, বাট আমি জানতাম না এর মধ্যে এত নোংরামি লুকিয়েছিল দলটার মধ্যে। আমি তাহলে কিছুতেই আসতাম না রাজনীতিতে। আমি খুব ভালো ছিলাম গো, আমি আমার কাজ নিয়ে, আমি আমার শুটিং নিয়ে, আমার নিজস্ব পার্সোনাল লাইফ নিয়ে, সব কিছু নিয়ে আমি অত্যন্ত ভালো ছিলাম। এবং এটা আমি মিথ্যা কথা বলছি না, সেটা দর্শক খুব ভালো করে জানে। যদি জানতাম যে দলের মধ্যে এত দুর্নীতি, কয়লা চোর, মাটি চোর, ত্রাণ চোর, বালি চোর, মিড ডে মিলের চোর, কি না কি বেরোচ্ছে কলেজের ভেতর থেকে। মহামৈত্র বারবার বলছে যে যদি এই দল খারাপ ফল না করতো তাহলে নাকি 20 জন সাংসদ যারা রয়েছেন তারা কেউই জেতেন না। এবং এই যে নানান রকম দুর্নীতি, এই দুর্নীতিগুলো জেনেও নাকি তারা চুপচাপ। ওকে, তুমি যদি এই প্রশ্ন করছো, তাহলে দল যদি জিততো তাহলে এই দুর্নীতিগুলো হয়তো সামনেই আসতো না, সব ধামাচাপা পড়ে যেত, যেরকমভাবে এতগুলো বছর ধামাচাপা দিয়ে রাখা হয়েছিল 15 বছর ধরে। নন ফ্যাক্ট, এগুলো কি আমি বলবো? তুমি প্রশ্ন করলে পাবলিক এই কথাগুলো উত্তর দেবে। তোমার কি মনে হয় যে পাবলিক এত বোকা? হ্যাঁ, পাবলিক এত বোকা? শুধু ছাপ্পা ভোট পড়েছে না, মানুষ ভোট দেয়নি। আমি বলছি না কারচুপি হয়তো ছিল না ইভিএম মেশিনে, আমি বলছি না এদিক ওদিক কিছু হয়নি, যে হয়তো হয়েছে, সবটা হয়েছে। এটা তো হতে পারে না। মানুষ মুখ ফিরিয়ে নিয়েছেন চুচুড়ার মতন জায়গায়। এই যে তুমি বলছো কল্যাণ ব্যানার্জির কথা, তার নিজের কনস্টিটুয়েন্সি ছেড়ে বারবার আমার কনস্টিটুয়েন্সি এসে মাতব্বরি করেন কেন? কিসের জন্য আপনি করেন? আপনার নিজের কনস্টিটুয়েন্সিতে আপনি নিজের ছেলেকেও জেতাতে পারলেন না, এত বড় বড় কথা বলছেন। হুগলির ভূগোল নাকি আমি জানি না, হুগলির ভূগোল তো আপনি খুব ভালো করে জানেন দাদা। তাহলে আপনি আপনার ছেলেকে কেন জেতাতে পারলেন না উত্তরপাড়া থেকে? এত যখন আপনার ভূগোল মুখস্থ হুগলির, এত আপনি আটঘাট জানেন তৃণমূল কংগ্রেসের, আমি তো কিচ্ছু জানি না, আমি যাইও না, আমি একদম যাই না, মানুষ আমাকে দেখতেই পায় না হুগলিতে। 7টা কনস্টিটুয়েন্সিতে যদি যাও এবং ওখানকার যারা প্রকৃত অর্থে মানুষ আছেন তাদের কাছে কিছু জিজ্ঞেস করো, একটা লোকও বলবে না রচনা বন্দ্যোপাধ্যায় আসে না। আমি আমার সংসার, আমার ছেলে, আমার দিদি নাম্বার 1 সব করার পরেও যতটুকু সম্ভব আমি সব সময় আমি আমার কনস্টিটুয়েন্সিতে গেছি। আপনি দল পরিবর্তন করার পরে বা আগে মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কি আপনার কথা হয়েছে ফোনে বা কোনোভাবে? না গো, কথা খুব একটা হয়নি আমার দিদির সাথে, কারণ আমি তোমাকে সত্যি কথা বলছি, এর আগে যখন আমার অনেক সমস্যা হচ্ছিল চুচুড়ার বুকে বিধায়ককে নিয়ে এবং কল্যাণ ব্যানার্জির ইন্টারফেয়ারেন্স নিয়ে, আমি বারবার বলেছিলাম কল্যাণ ব্যানার্জি যদি চুচুড়াতে ঢোকে আর এই বিধায়ক, এক্স বিধায়ক উনি যদি থাকেন, চুচুড়া কিন্তু আপনার হাত থেকে বেরিয়ে যাবে। বহুবার, একবার নয়, বহুবার
আমাকে দিদি বললেন চিঠি লিখে পাঠাও, আমি চিঠি লিখে পাঠালাম, পাতার পর পাতা চিঠি গেছে, কোনো কিছু হয়নি। আমি বললাম দিদি আমি চিঠি পাঠিয়েছি, বলে যেখানে পাঠানোর আমি পাঠিয়ে দিয়েছি। তুমি মুখ্যমন্ত্রী তো, উনি তো মুখ্যমন্ত্রী, আমি তো ওনার ভরসায় রাজনীতিতে এসেছি, আমি তো আপনাকে চিনি দিদি, আমি তো আপনাকে চিঠি পাঠাচ্ছি, আপনি কোথায় পাঠিয়ে দিচ্ছেন চিঠিটা? ক্যামাক স্ট্রিটে। ক্যামাক স্ট্রিটে তো ডাস্টবিনে ঢুকে গেল চিঠিটা, কেউ পড়বে না সেই চিঠিটা ক্যামাক স্ট্রিটে, পড়লো না তো। সেই মিস্টার ব্যানার্জি গিয়ে ওখানে ছড়ি ঘোরালেন, সেই এক্স বিধায়ক ছড়ি ঘোরালেন, কি হলো রেজাল্ট? একদম শেষ প্রশ্ন একটা, বলা হচ্ছে যে তোমরা যারা সাংসদরা বেরিয়েছো তোমাদেরকে নাকি হিউজ মানি অফার করা হয়েছে, কত টাকা পেলে? ভুলে গেছিলাম বলতে এটা নিয়ে, এত বলার থাকে যে আর মনে থাকে না। মানে কিসের পরিপ্রেক্ষিতে তোমরা এরকম ধরনের অ্যালিগেশনস দাও বা তোমরা এরকম ধরনের কথা বলো, কিসের বিয়েতে, ভিত্তিটা কিসের ওপরে, কি প্রুফ আছে তোমাদের কাছে? তোমরা যে এরকম ধরনের কথা বলছো এতগুলো সাংসদ বিধায়কদেরকে নিয়ে, তোমরা মানে কি বলবো, মানে একটা যদি এর মধ্যে একটা যদি সততা থাকে এইসব কথার মধ্যে, একটা যদি সততা থাকে এইসব কথার মধ্যে, একদম মিথ্যে মিথ্যে মিথ্যে, পুরোপুরি মিথ্যে কথা বলা হচ্ছে নিজেদের সেন্টিমেন্টকে টানার জন্য। যে ক্রমাগত চুরি দুর্নীতি যেগুলো তৃণমূলের যে প্রার্থীরা ছিলেন তাদের পক্ষে ভোটের অনুকূল নয়, মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল নেত্রী তিনি খুব সুচারুভাবে শিল্পীদের ব্যবহার করতেন, কারণ শিল্পীদের প্রতি নিরপেক্ষ ভালোবাসা এবং আবেগ আমাদের অন্য কোনো রাজ্যে না হলেও বাংলার মাটিতে কিন্তু অটুট। তাই বিভিন্ন দুর্নীতির পরেও তৃণমূলের নেতারা মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সরকারি বেসরকারি বিভিন্ন অনুষ্ঠানেও হাজার পাপ করার পরে পাশে শিল্পীদের হাসি মুখে দাঁড় করিয়ে রাখতেন। তারা যদি না দাঁড়াতেন তাদের কাজে অসুবিধে হতো। তাই নিজেদের কলঙ্ক মোচনের জন্য, মানুষকে বিভ্রান্ত করবার জন্য, সাবান হিসেবে নিজেদের পাপ ধোবার জন্য শিল্পীদের ব্যবহার করেছেন। এবার আপনাদের শোনাই রচনা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কি অভিযোগ করেছিলেন কল্যাণ ব্যানার্জি, শুনুন। যে জীবনে আর ঢুকলো না, আর যেদিন থেকে গেছে তারপর থেকে আর হুগলি পার্লামেন্টের মধ্যে ঢুকেছে এখন শুধু আরবানার ফ্ল্যাট, এয়ারপোর্ট আর দিল্লি আর পার্টি, এর বাইরে তো আর রচনা ব্যানার্জির কিছুই নেই। এখনো ডাকলে 5টা লোক পর্যন্ত যাবে না বাড়িতে, শুধু নিউজ পেপার আর দুদলা ছাড়া আর কেউ ওর বাড়িতে যাচ্ছে। হুগলি পার্লামেন্টের জিওগ্রাফি সম্বন্ধে জ্ঞান নেই, জানেই না, হয়তো 7টা বিধানসভার নামই বলতে পারবে না। রচনা বন্দ্যোপাধ্যায় উনি এখন একটু চাপে আছেন, কারণ ওকে দিদি নাম্বার 1 থেকে বাদ দিয়ে দিয়েছে। মানসিক হতাশা অবসাদ থেকে বলছেন। যখন উনি চিমনির ধোঁয়া দেখছিলেন হাইওয়ে দিয়ে যাওয়ার সময়, তখন তৃণমূল ভালো ছিল। তখন তো রাস্তা দিয়ে যাওয়ার সময় কি ধোঁয়া কি ধোঁয়া, কি শিল্প কি শিল্প। যেই মুহূর্তে এদিক ওদিক হয়েছে তখন কি ভেবেছিলেন সব ক্ষমতার সঙ্গে সঙ্গে লগে লগে, ক্ষমতার লগে লগে, ক্ষমতার লগে লগে জীবন চলে যাবে। তো দোষ আমাদের দলের নেতৃত্বে এইসব এলিমেন্টকে এমপি ফেমপি করানোই উচিত হয়নি। আর যদি এই রচনা ব্যানার্জি এত বড় বড় কথা বলার থাকে, হয়েছিস তো বাবা তৃণমূলের দিদির দয়ায়, তো ইস্তফা দিয়ে এইসব বড় বড় কথাগুলো বলো না বাবা। মমতা ব্যানার্জির ক্যারিশমা নেই এ কথা যদিও বলতে পারে, ও রিজাইন দিয়ে দিক না, যে একটা আমপাতা জামপাতা নিয়ে দাঁড়া, কটা ভোট পায় দেখুক। সে দম নেই, সে দম থাকলে তাহলে মমতাদির পায়ের তলায় এসে টিকিট নিত না। এবং বলছেন যে আগে যদি জানতেন যে তৃণমূলে এত নোংরামি আছে তাহলে তিনি তৃণমূল যোগ দিতেন না। উনি তো ফিটিং বোতলে দুধ খান, উনি কি করে জানবেন? কচি বাচ্চা, কিছুই বোঝে না, হ্যাঁ, সদ্যপোষ্য শিশু, তাই উনি বুঝতে পারেননি। উনি এখন একটু বড় হয়ে গেছেন দিল্লির জল খেয়ে, তাই বুঝতে পারছেন। উনি তৃণমূলের প্রতীক ছাড়া আর মমতা ব্যানার্জির ছবি ছাড়া একটা ইলেকশন লড়ুক না, অসুবিধা কি আছে? উনি সেটা লড়ে, উনি নিজের সিরিয়াল ধরে রাখতে পারছেন না আর উনি ওখানে পদ ধরে রাখবেন? উনি লড়ুক না, কোনো তো অসুবিধা নেই, কারোর তো কোনো বাধা নেই। সবাইকেই তো একই কথা বলা হয়েছে যে আপনারা লড়ুন, নিজেদের মতো লড়ুন। আর এনসিপিআই তে গিয়ে ঢুকে বসে থাকার তো কোনো দরকার নেই।
রাজনৈতিক দায়িত্ব নেওয়াটা খুব কঠিন দায়িত্ব, এবং শিল্পীর কাজ হচ্ছে সময়ে সমালোচনা করা। মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের পরাজয় হয়েছে, কিন্তু তারপর বলার থেকে যদি এটা ভোটের আগে আমরা রচনার মুখ থেকে শুনতে পেতাম তাহলে এটা আমাদের কাছে আরো পছন্দের হতো। কিন্তু বেটার লেট দ্যান নেভার। সে যে বলেছে যে তার এটা একটা ভুল হয়েছে, মানুষ তার ভুল সবাই জোর গলায় সবার সামনে স্বীকার করতে পারে না, সেটা সে সবার সামনে বলেছে, তার জন্য অভিনন্দন। কাটমানি ফেরতের দাবিতে জলপাইগুড়ির হলদিবাড়ি পুরসভার ১ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুমি দে এবং তার স্বামীর বিরুদ্ধে অভিযোগ, তাদের বাড়ির সামনে গিয়ে উপভোক্তারা বিক্ষোভ দেখিয়েছেন। অভিযোগ, আবাস যোজনায় ঘর দেওয়ার নামে উপভোক্তাদের থেকে কাটমানি নেওয়া হয়েছে, তারা নিয়েছেন। সুমি দে এবং তার স্বামী গণেশ দে দুজনের বিরুদ্ধেই অভিযোগ। আজ উপভোক্তার দল কাউন্সিলরের বাড়িতে এসে টাকা ফেরতের দাবিতে বিক্ষোভ দেখায়, সেই ছবি আপনাদের দেখাচ্ছি। খবর পেয়ে ঘটনাস্থলে আসে হলদিবাড়ি থানার পুলিশ। কাউন্সিলর 15 দিনের মধ্যে কাটমানির টাকা ফেরত দেওয়ার আশ্বাস দিয়েছেন বলে জানতে পারা যাচ্ছে। আপনাদের সামনে ভেসাই দেন, ঘর তো উঠে না, সবসময় উল্টা মাইল খেতে হয়, হাওয়া লাগলেই আপনাকে দেখ মাইল খেতে হয়। 15 দিন আপনারা মাইনে নেবেন, 15 দিন আপনাদের মানে আমাদের গাড়ি ব্যাপার আছে, আমাদের সময় ব্যাপার আছে, তাদের দিন না কাউন্সিলর আমাদের ঘর দিচ্ছে, টাকা নিচ্ছে 25,000, টাকা ফেরত চাইতে আসছে। তা দিল না, বললো 15 দিন সময় চাইলো, এখন বাড়িতে নাই নাকি, বললো যে 15 দিন পরে আমি কাউন্সিলর বাড়িতে কাটমানি নিয়েছিল। কখন? ঘর যখন দিছিল তখন কাটমানি নিয়েছিল। তারপরে বলতেছে যে টাকা যদি না দাও তাহলে তো কাগজ যাবে না। টাকা যখন দিছি, জমি বিক্রি করে টাকা দিছি। হ্যাঁ, আমার তো জায়গা জমি কম, টাকা পয়সা কম, জমি বিক্রি করে টাকা দিলাম। কত টাকা দিয়েছিল? 25,000 টাকা নিয়েছি। কিসের জন্য? ঘর ঘরটা পাইছি। এখন সরকার তো পাল্টাই গেছে, সরকার বলতেছে কাটমানি রিটার্ন হবে, তার জন্য সবাইকে দিচ্ছে, আমরাও তার জন্য আসছি। 25,000 টাকা নিচ্ছে আমার ঘরের জন্য, সে ঘর বাবদে আমি এখন 25,000 টাকা আমি রিটার্ন চাই, আর কিচ্ছু পয়সা আজকে আমার লাগে। কবে নিয়েছিল? যখন ঘর দেয়। মানে আপনার বাড়িতে যে আজকে ঘেরাও করলো, যে লোকজন আসছে, এখন ওরা বলতেছে টাকা দিচ্ছে। আচ্ছা, আমার হাতে তো দেয়নি, তার জন্য আমি জানি না। এদিকে কোচবিহারেও কাটমানি ফেরতের দাবিতে তৃণমূল নেতাদের বাড়ির সামনে বিক্ষোভ দেখালেন গ্রামের মানুষ। তারা বলছেন যে হাড়িভাঙায় সরকারি সুবিধা পাইয়ে দেওয়ার নামে তাদের কাছ থেকে টাকা চাওয়া হয়েছিল, তারা টাকা দিয়েও ছিলেন। ভোটের ফল প্রকাশের পর থেকেই এলাকায় ছিলেন না অভিযুক্ত তৃণমূল নেতারা। গ্রামে ফিরতেই টাকা ফেরতের দাবিতে তৃণমূল নেতাদের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখানো হয়। তৃণমূলের হারমাদ অঞ্চল সভাপতি ছিলেন এবং হজরত আলী, আজিজুল হক আর সেই সাথে রানিং পঞ্চায়েত জেন্নাত আলী, এরা একটা সংঘবদ্ধ হারমাদ বাহিনী তৈরি করে আমাদের উপর পাশবিক, মানবিক এবং বাড়ি ঘর দুয়ার ভাঙচুর থেকে শুরু করে অনেক টাকা পয়সা আমরা 6 মাস ধরে আসামে পড়েছিলাম। হ্যাঁ, আর আমরা যখন বাড়িতে পৌঁছাই, এটা কখন হয়েছিল? পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে। সেই সময় আমাদের কাছ থেকে, যারা আমরা বাড়িতে পৌঁছাই, প্রত্যেকের কাছ থেকে কাটমানি, কেউ 50, কেউ 40, কেউ 30, আমি নিজে 30,000 দিয়েছিলাম। হ্যাঁ, ঘরের পাশাপাশি বর্তমানে ওরা ঘরের মানে আবাস যোজনার টাকাও কাটমানি হিসাবে নিয়েছে। টিএমসির নেতারা, হারমাদ বাহিনী সমস্ত আমার বাড়ি ঘর, আমার দাদা ভাইয়ের গ্রামের সব কিছু আমাকে ধ্বংস করে দিছে। ক্যাশ করছে একটা করে, আপনার পাবলিকের পুরো একটা করে ক্যাশ করছে, কমসে কম 10টা 12টা করে ক্যাশ করছে, বাড়ি নির্যাতন করছে, বাড়ি ঘর ভাঙ দিচ্ছে। বাড়ি ঘর এখনো ভালো করতে পারিনি স্যার, এখনো ভাঙা রয়েছে। সমস্ত টাকা আমার কারবানি টাকা নিছে, একজন করে 80,000, 50,000, 60,000, 70,000 এমন করে আমার কাছ থেকে টাকা নিচ্ছে, কাটমানি নিছে।
50,000, 60,000, 80,000, আমার চাচার কাছে নিচে 80,000, আমার কাছে নিচে 50,000, এমন করে সবাই টাকা দাবি করিয়ে এমন করে সবাই টাকা নিছে টিএমসির হারবাদ বাহিনীগুলা এমন করে টাকা নিছে। প্রতীকী নিয়ে দ্বৈরথের পর এবার 21শে জুলাই নিয়েও সংঘাত দুই তৃণমূলের মধ্যে, মানে একদিকে কালীঘাট তৃণমূল আর অন্যদিকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নতুন তৃণমূল। 21শে জুলাই দুজনেই করতে চায় ধর্মতলায় ভিক্টোরিয়া হাউসের সামনে। এর আগে ইতিমধ্যেই আপনারা জানেন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এক টেলিফোনিক উত্তর কলকাতায় এখন তৃণমূল কংগ্রেসের সমাবেশ, সেখানে টেলিফোনে তিনি বক্তব্য পেশ করছিলেন। সেখানে তিনি বলেছেন প্রয়োজন পড়লে 5 জন এলে তাদের নিয়েই 21শে জুলাই সমাবেশ হবে। এবার তড়িঘড়ি দেখতে পাওয়া গেল কালীঘাটপন্থী তৃণমূল নেতা কুণাল ঘোষ, বৈশ্বনাথ চট্টোপাধ্যায় তারা পৌঁছে গেলেন ভিক্টোরিয়া হাউসের সামনে। একা গেলেন না, সঙ্গে নিয়ে গেলেন ডেকোরেটার্সের লোককে। তারা গিয়ে সেখানে ফিতে দিয়ে রীতিমতো মাপজোক করলো। দেখুন সেই ছবি। রীতিমতো ফিতে মেপে মাপঝোঁকের কাজ চলছে ভিক্টোরিয়া হাউসের সামনে, এবং এখানেই কিন্তু 21শে জুলাইয়ের মূল মঞ্চটি তৈরি হবে। এবং এই মূল মঞ্চের পাশেই যে ছোট দুটি মঞ্চ থাকে সেই মঞ্চগুলোও কিন্তু থাকবে। একেবারে ফিতে মেপে কিন্তু মাপজোক চলছে, মাপজোপের পুরোপুরি কাজ চলছে। এখনো পর্যন্ত পুলিশের অনুমতি আসেনি। এবং 21শে জুলাই করবার ক্ষেত্রে যে বিদ্রোহী শিবির, বিক্ষুব্ধ শিবির, ঋতব্রত শিবির, তারা কিন্তু ইতিমধ্যেই দাবি করেছেন তারাও 21শে জুলাই করবেন। এরই মাঝখানে কালীঘাট শিবিরের তরফ থেকে কিন্তু একেবারে ফিতে নিয়ে মাপার কাজ শুরু হয়ে গেল। এরপর মঞ্চ নির্মাণের কাজে তারা হাত দেবেন। পাশাপাশি এই আশঙ্কা নিশ্চিতভাবে থাকছে যে পুলিশি পারমিশন তারা পাবেন কি পাবেন না। তবে সামগ্রিকভাবে প্রস্তুতির কাজ শুরু করে দিল তৃণমূল কংগ্রেস কালীঘাট নেতৃত্ব। ক্যামেরায় সুদেবের সঙ্গে সৌরভ গুহ, TV9 বাংলা, কলকাতা। কোথায় কে কি করছে আমরা বলতে পারবো না। 21শে জুলাই 1993 মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আন্দোলন ছিল। মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর সৈনিকরা শহীদ হয়েছেন। শহীদ তর্পণ প্রত্যেক বছর হয়। এখন কোন আগাছা ব্যাঙাছি কে কি বলছে আমরা তো বলতে পারবো না। তো একটা এত বড় কলকাতা সাম্প্রতিককালে সবচেয়ে বড় গণহত্যা, তো সেই গণহত্যার শহীদ তর্পণ, ফলে আমাদের পার্টি যেমন অনুমতি চেয়েছে আমরা ধরে নিচ্ছি, অনুমান করছি যে এত বড় প্রতিহিংসা পরায়ণ কাজ ওরা করবেন না। ফলে আমরা আমাদের প্রস্তুতিটা সেরে রাখছি, মাপজোক, কিছু পরিকল্পনা, স্টেজ বা কোথায় আর কি হবে সেগুলো আমরা সেরে ফেলছি। আমরা কিন্তু 1993 সাল থেকে শ্রদ্ধার সঙ্গে স্মৃতিতর্পণের মধ্যে দিয়ে যুব কংগ্রেসের ভাইরা, কংগ্রেসের প্রত্যেকটি জায়গার মানুষেরা পশ্চিমবাংলার বিভিন্ন কোণায় তারা পতাকা উত্তোলন, মাল্যদান, রক্তদান শিবির, হেলথ ক্যাম্প, ফুটবল প্রতিযোগিতা, অঙ্কন প্রতিযোগিতার মধ্যে দিয়ে সেই স্মৃতিগুলোকে বাঁচিয়ে রাখার চেষ্টা চলেছে। আমি 24 সালে সেপ্টেম্বর মাসে সভাপতি হই। 25-এর নির্বাচনকে ঠিক সামনে আমরা ঠিক ছোট আকারে এই দিবসটি পালন করি। আমাদের মূল আহ্বান থাকবে, আমাদের পোস্টারে তাই আছে, সেটা হচ্ছে গণতন্ত্র বাঁচাও, আমাদের আছে সংবিধান বাঁচাও। যে দ্রব্যমূল্য বৃদ্ধি, এলপিজি থেকে পেট্রোল, ডিজেল, খাবারের যে সমস্ত জিনিসপত্র, কাঁচা বাজার, আনাজপত্র, বেকারদের চাকরি, হকারদের আত্মনাদ, ছাত্রছাত্রীদের আত্মনাদ, সমস্ত কিছুকে কেন্দ্র করে আমাদের শহীদ মিনার চলো, গণতন্ত্র বাঁচাও, সংবিধান বাঁচাও। আমরা চাই মনীশ গুপ্তের ওই দিনকার ফাইল কেন সরকারের থেকে তার নেতৃত্বে হয়েছিল অস্বীকার তো কেউ করে না। কংগ্রেসের কাছ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় সেটাকে চুরি করে নেন, নিয়ে তৃণমূল কংগ্রেসের 21শে জুলাই করে ফেলেন। এখন তৃণমূল কংগ্রেসের মধ্যে দুটো ভাগ, একটা বামপন্থী ভাগ মানে তৃণমূল কংগ্রেস TMCM মার্ক্সবাদী, আর একটা TMC কালীঘাট। এবার কে কোনটা নেবে তাদের বিষয়, কিন্তু এটা বোঝা যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় 21শে জুলাইটা কংগ্রেসের কাছ থেকে চুরি করেছিলেন, আর এরা এখন চোরের উপর বাটপাড়ি করছে। চোর আর বাটপাড়ের কারবার, এর মধ্যে আমরা নেই।
এর আগে প্রতীক নিয়ে মানে সিম্বল নিয়ে দৈরথ ছিল, এবার 21শে জুলাই সভা নিয়ে তৃণমূলের দুই শিবিরের মধ্যে মানে কালীঘাট তৃণমূল এবং ঋতব্রতপন্থী তৃণমূল, এই দুই তৃণমূলের মধ্যে সংঘাত। তার কারণ ভিক্টোরিয়া হাউসের সামনে এই দুই তৃণমূলই 21শে জুলাই তাদের ওই সমাবেশ বা সভা করতে চাইছে, যে মর্মে তারা পুলিশকে চিঠি দিয়েছে। ফলে কাদের দিকে পরিস্থিতির জল গড়াবে, কাদের দিকে সায় বা সম্মতি মিলবে সেটা সময় বলবে। তবে এই মুহূর্তে 21শে জুলাই নিয়ে সংঘাত তুঙ্গে। কালীঘাট তৃণমূলের পর কলকাতা পুলিশকে এবার চিঠি দিচ্ছে ঋতব্রত তৃণমূল। ধর্মতলার ভিক্টোরিয়া হাউসের সামনে সভা করতে চায় ঋতব্রত তৃণমূল। আমাদের আবেগ 21শে জুলাই যেটা ঘটেছে বাংলার তৃণমূল কংগ্রেস কর্মীদের আবেগ, তাদের যন্ত্রণা। এর আগে যখন তারা 21শে জুলাই করার জন্য কলকাতায় এসছে, শুধু নায়ক নায়িকাদের ভিড়ে শহীদ পরিবার মর্যাদা পায়নি। এবার আপনারা দেখবেন আমরা যে শহীদ সমাবেশ করব 21শে জুলাই, আমরা সঠিকভাবে শহীদদের শ্রদ্ধা জানাবো, কলকাতার বুকে করব, এইটুকু কথা বলবো। দেখুন 21শে জুলাই আমাদের তৃণমূল কংগ্রেস কর্মীদের আবেগ, আমরা সকলকে আমরা আহ্বান করব, যারা আমাদের মঞ্চে আসবেন সকলকে স্বাগত। প্রশাসন যেখানে আমাদের অনুমতি দিবেন, আমরা চাইলে তো আর হবে না। এখন বরাবরই যেহেতু আমরা ভিক্টোরিয়া হাউসের সামনে তৃণমূল কংগ্রেসের যে আমরা শহীদ স্মরণ করি 21শে জুলাই, আমরা সেটাই প্রথম আমরা প্রশাসনের কাছে আবেদন করব। তারপরে প্রশাসন না দিলে আমাদের যারা কালেকটিভ টিম লিডার যারা আছে, আমরা আপাতত সকলে বসে সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের ঐতিহ্যবাহী 21শে জুলাই আমরা ভিক্টোরিয়া হলের সামনেই করব। প্রশাসন যদি অনুমতি না দেয় তাহলে আমাদের লিডারশিপ যারা আছে, নেতৃত্ব দিচ্ছেন, সকলে বসে পরবর্তীকালে আমরা কোথায় এবং আর যারা করছে তাদের কোনো রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড নেই। তারা সিপিএমে ছিল, সিপিএম তাদেরকে বার করে দিয়েছিল বলে এসে এখানে হাতে পায়ে ধরে ছিল। ওদের কথার কোনো মূল্য নেই। এখানে প্রতি বছর আমরা করে আসছি 31 বছর ধরে, এবছরও আমরা এখানেই করব, তার জন্য আমরা ডেকরেটরকে সঙ্গে নিয়ে এসেছি। কেউ বা কারা ইলেকশন কমিশনের কাছে নাম এবং প্রতীক দাবি করেছেন, ইলেকশন কমিশন এখনও সেটা অ্যালাউ করেননি, মানে রায় দেননি। যতক্ষণ না রায় আসছে ততক্ষণ তো স্ট্যাটাস কো। তো এটা তো মমতা ব্যানার্জি ছিল, আছে, থাকবে। সেটার তো গুরুত্ব কি, যে যা কিছু বলতে পারে। ওরা ওই নাম এবং সিম্বল ব্যবহার করে মিটিং করেছেন, দুটো মিটিং আমরা দেখেছি, সেটাও বেআইনি। কোন তৃণমূলের শহীদ দিবস পালন করবে, কে চিঠি দিচ্ছে, এটা তাকে ঠিক হোক, বাকি পুলিশ ঠিক করবে। এখন কে তৃণমূল, যে মেজরিটিতে আছে পার্টির সেই তৃণমূল, কি যার বাড়িতে অফিস ছিল সেই তৃণমূল, যে যেতেই নি সেই তৃণমূল, তো বোঝাই যাচ্ছে না। এখন ওটাই চলবে, কেস কাচারি আর ওই প্যারেড চলবেই। যে পার্টি অফিসই খালি হয়ে গেছে, তো লোকসভা বিধানসভার বেশিরভাগ সদস্য চলে গেছেন, তো সেই পার্টির অস্তিত্ব আছে কি? এক সময় উনি কংগ্রেসের ঘর থেকে বড় হয়ে কংগ্রেসের 1 নম্বর শত্রু বিজেপির সঙ্গে সেটিং করে পশ্চিমবাংলায় বিজেপিকে নিয়ে আসছিলেন। উনি যে বেইমানি একদিন কংগ্রেসের সঙ্গে করেছিলেন, আজকে সেই বেইমানি ওনার সঙ্গে হচ্ছে। ওনাকে দেখলে আমাদের করোনা হতে পারে, কিন্তু ওনার প্রতি আমাদের কোনো সমবেদনা নেই। নজর রাখো যে খবরের দিকে, আগামীকাল বিধানসভায় পেশ করা হবে অভিন্ন দেওয়ানি বিধি বিল, এবং তার আগে নানান অছিলায় বিরোধিতা এবারে কালীঘাট তৃণমূলের। বিস্তারিত জানবো, আমাদের প্রতিনিধি সৌরভ গুহ আমাদের সঙ্গে রয়েছেন। সৌরভ, আমরা আগামীকাল বিধানসভায় পেশ করা হবে এই বিল, এবং তার আগে কালীঘাট তৃণমূলের পক্ষ থেকে এই বিলের বিরোধিতা করে ঠিক কি বলা হচ্ছে? দেখো, সামগ্রিকভাবেই এই অভিন্ন দেওয়ানি বিল, যা এখনো পর্যন্ত কিন্তু সেই ড্রাফটটা কিন্তু এখনো কারো কাছে আসেনি, এবং যেটা মনে করা হচ্ছে যে কালকে হয়তো এই ড্রাফটটা সবার কাছে আসবে। সেক্ষেত্রে দাঁড়িয়ে এই গোটা ড্রাফটটা না দেখে তৃণমূল কংগ্রেস সরাসরি কোনো আক্রমণ করছে না। তবে এক্ষেত্রে এই যে মুসলিম পার্সোনাল ল বোর্ড, যা মুসলমানদের জন্য যে শরিয়তি আইন, এই আইনগুলো তো কার্যত বিলুপ্ত হবে, এবং এই বিষয়গুলো নিয়ে কিন্তু উদ্বেগ প্রকাশ করছে তৃণমূল। তবে যেহেতু ড্রাফট আকারে এখনো পর্যন্ত এই বিলটি আসেনি, আগামীকাল এটা প্লেস হওয়ার কথা, তাই এক্ষুনি কিন্তু এই ব্যাপারে তারা কোনো মতামত দিচ্ছেন না, বা এই বিষয়টি দেখে নিয়ে তারা মতামত দেবেন এমনটাই বলছেন। তবে আলোচনায় দুদিন ধরে যেটা রয়েছেন তা হলো গুন্ডা দমন আইন
2026, যেটাকে অনেকেই তৃণমূল কংগ্রেস রাওলাট আইনের সঙ্গে তুলনা করছেন, অনেকেই পূর্বতন 70-এর দশকে পিডি অ্যাক্টের সঙ্গে তুলনা করছেন। সেই যে আইন, এটা বিরোধীদের একেবারে মুখ বন্ধ করবার জন্যই প্রক্রিয়া নিচ্ছে শাসক দল, এমনটাই বলছে তৃণমূল কংগ্রেস। এবং কালকে এই বিলটি কিন্তু প্লেস হতে চলেছে এবং এই বিলটি নিয়ে নিঃসন্দেহে রাজনৈতিক চাপানুতোর তুঙ্গে উঠতে পারে, এমনটাই মনে করছে রাজনৈতিক মহল। এছাড়াও আরও দুটি বিল আছে, তবে সব থেকে আলোচনার কেন্দ্রবিন্দুতে অবশ্যই এই গুন্ডা দমন আইন এবং ইউসিসি, এই দুটি নিয়েই কিন্তু আপাতত আবর্তিত হচ্ছে রাজ্য রাজনীতি। একেবারে আপডেটের দিকে তুমি নজর রাখো। আপাতত তোমাকে ধন্যবাদ। এবং এই বিষয় নিয়ে বিজেপি এবং তৃণমূল উভয় পক্ষে কি বলা হচ্ছে শোনাবো আপনাকে। আমি শুনলাম মাত্র নাকি 1.5 ঘন্টা সময় দেওয়া হয়েছে এই বিলে। এটা কারা এগ্রি করে এসছেন? স্পিকারের বসানো বিরোধী দলনেতা এগ্রি করে এসছেন। এই জন্যই তো বিজেপি নিজেদের লোককে, নিজেদের পছন্দের লোককে শ্লীলতাহানিতে, ধর্ষণে অভিযুক্ত একজন বিশ্বাসঘাতককে একটা দল থেকে বহিষ্কৃত লোককে বিরোধী দলনেতা করেছে। কারণ বিএ কমিটিতে বিল পেশের আগেই সার্কুলেট হওয়ার সঙ্গে সঙ্গে এই সকল বিরোধী দলনেতা আত্মসমর্পণ করে দিয়েছে। যে কারণে এত বড় একটা গুরুত্বপূর্ণ বিল, শুধু এই বিলটার জন্য 1 2 দিন আলোচনা হওয়া উচিত। শুধু এই বিলটার জন্য প্রত্যেকটা, ধরুন এবারে যে একটা আমি কথা বলছি, 1.5 ঘন্টা সময় যদি হয়, তাহলে বিরোধী পক্ষ কতক্ষণ পাবে? 45 মিনিট। 45 মিনিটের মধ্যে আপনি কত বলবেন? আপনি তো আলোচনাই করতে পারবেন না। বিল পাস হওয়ার সমস্ত ব্যবস্থা হচ্ছে। এবং ইউসিসির যে বিষয়টি, সেই বিষয়টি মূলত ভারতবর্ষ সংবিধানের যে মূল যে আত্মা, তার মধ্যেই আছে। সেখানে স্পষ্ট করে বলছে ভারতের সংবিধান জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল তার যে অধিবাসী অর্থাৎ সিটিজেন, তাদের প্রতি সমান আচরণ করবে। সেটাই হচ্ছে সেটা অবশ্যই আসবে। এখনকার দিনে একটা লোকের 4টে বউ থাকবে, হয় নাকি? ইজ ইট লজিক্যাল? একটাই সামলাতে পারে না লোকজন, 4টে নিয়ে কি করবে? মাইক যে বলেছেন মুখ্যমন্ত্রী 50 ডেসিবেলের উপরে মাইক বাজানো যাবে না, তো সেটারই কি তাড়াহুড়ো ছিল? কোনো তাড়াহুড়োই ছিল না, কোনো কিছুরই তো তাড়াহুড়ো নেই, কিন্তু তাড়াহুড়ো আছে। যদি রাজ্যটাকে ভালো করতে চাই, সুস্থ করতে চাই, ইরেসপেক্টিভ অফ আপনার কি রিলিজিয়ন, কি ধর্ম, আমি একটু সুন্দর করতে চাই, আমরা একটু সুন্দর করতে চাই, মাননীয় মুখ্যমন্ত্রী একটু সুন্দর করতে চান। আমরা চাই সমস্ত মানুষ, তাদের জন্য সমান নিয়ম হোক। হিন্দুদের জন্য এক নিয়ম, শিখদের জন্য আলাদা নিয়ম, মুসলমানদের জন্য আলাদা, এমন তো হতে পারে না। আমাদের প্রথম পরিচয় আমরা ভারতীয়, তাই এই বিলটা আনাটা অত্যন্ত দরকার। আগামীকালই পেশ হতে চলেছে গুন্ডা দমন বিল, এবং কথায় কথায় এরপর থেকে যদি সরকারি সম্পত্তি নষ্ট করা হয় তাহলে সেক্ষেত্রে কড়া শাস্তি নেমে আসবে। আগামীকাল বিধানসভায় পেশ হচ্ছে এই গুন্ডা দমন বিল। আন্দোলনের নামে কথায় কথায় নষ্ট করা হয় সরকারি সম্পত্তি, এবার জনগণের সম্পত্তি নষ্ট করলে কড়া শাস্তির মুখে পড়তে হবে। অভিযুক্তর সম্পত্তি নিলাম করে সরকার ক্ষতিপূরণ উসুল করবে। শাস্তি হিসেবে এক্ষেত্রে 7 বছরের কারাদণ্ডের বিধান থাকছে নতুন বিলে। গুন্ডামি করলে এবার আর নিস্তার নেই। একের পর এক রেল স্টেশন পুড়িয়ে দেওয়া হয়েছিল, জ্বালিয়ে দেওয়া হয়েছিল, ট্রেন জ্বালিয়ে দেওয়া হয়েছিল। তৎকালীন কংগ্রেসের বিধায়ক যিনি ওখানে ছিলেন, উনি লাঠি হাতে নামতে বাধ্য হয়েছিলেন, রাজ্যের পুলিশ কিছু করছিল না। এবার ওসব মামদোবাজি চলবে না। ছবিতে ধরা পড়লে পরে আপনি যদি সরকারি সম্পত্তি জ্বালিয়ে দেন, আপনি যদি ট্রেন জ্বালিয়ে দেন, স্টেশন ভাঙেন, আপনার সম্পত্তি বিক্রি করে সেই টাকা নেওয়া হবে। মুখ্যমন্ত্রী আইন আনছেন, মাননীয় মুখ্যমন্ত্রী আইন আনছেন, সেই আইন আমরা দেখি কি আসছে, এবং তাতে ভারতবর্ষের অন্যান্য জায়গাতেও এই আইন লাগু হয়েছে, উত্তরপ্রদেশে লাগু হয়েছে। আমরা পশ্চিমবঙ্গ সেটা চাইছি, এবং সেটাতে দেশের ভালো হবে, দশের ভালো হবে। গুন্ডা দমন আমরা সবাই চাই, তার জন্য আইন আছে, সেগুলোর জন্য ব্যবস্থাও করা যায়। কিন্তু তার আড়ালে যেটা আনা হচ্ছে তাতে সংবিধানের বিরুদ্ধে গিয়ে, সংবিধান প্রদত্ত অধিকারগুলির বিরুদ্ধে গিয়ে সম্পূর্ণ পরিপন্থী। মানুষকে কত রকমভাবে দমন পীড়ন করা যায়, বিনা বিচারে আটক রাখা যায়, আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে আটক রাখা যায়, তার একেবারে
নিদর্শন হচ্ছে এই বিল। আমি যে এই বিলটায় সংবিধানের আর্টিকেল 14, 19, 20/3, 21, 22 এগুলোকে ধ্বংস করে দেওয়া হয়েছে। ভাবতে পারেন, কাউকে আটকে রাখতে গেলে কোর্ট লাগবে না, কোর্টে প্রডিউস করতে হবে না, বাড়ির লোক সঙ্গে সঙ্গে জানতে পারবে না, আপনি উকিল দিতে পারবেন না। আপনি কোন জেলে থাকছেন, আপনি কলকাতায় ধরা পড়লে আপনাকে জলপাইগুড়ি জেলে পাঠিয়ে দেবে। এতদিন অবধি সরকারের প্রপার্টি সম্পত্তি ধ্বংস করে এসেছেন, তার জন্য আপনাদেরকে পুরস্কার দেওয়া হয়েছে। আপনারা ভোট ব্যাংকে পার্টিসিপেট করেছেন, কিন্তু সরকারের ক্ষতি হয়েছে। সরকারের ক্ষতি হওয়া মানে পাবলিকের ক্ষতি। সরকার বলতে তো পাবলিকের টাকা দিয়ে সরকারি জিনিসপত্র কেনা হচ্ছে, আর সেখানে গিয়ে স্টেশন জ্বালিয়ে দেওয়া হচ্ছে, পাথর মারা হচ্ছে, বন্দে ভারতে পাথর মারা হচ্ছে, রাস্তায় ট্রেনের লাইনগুলো উপড়ে ফেলা হচ্ছে, অ্যাক্সিডেন্ট হচ্ছে। এগুলো চলতে পারে না। আপনি অবশ্যই ক্ষতি করতে পারেন, আগুন জ্বালাতে পারেন, কিন্তু আপনাদের এটা মনে রাখতে হবে যে আপনার প্রপার্টি কনফিসকেট করবে সরকার। এই গুন্ডা দমন এবং অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি এক প্রকার হুঁশিয়ারি দিয়েছেন। তিনি কি বলেছেন আমি পিসারকে বলবো একবার শোনাতে। ভরসা রাখুন डॉक्टर श्यामा प्रसाद मुखर्जी से स्लोगान एक देश एक प्रधान एक विधान एक निशान मोदी जी तो 370-35 रे হাঁটিয়ে করে দিয়েছে। পশ্চিমবঙ্গেও আগামী দিনে আপনাদের সরকার ইউনিফর্ম সিভিল কোড ইউসিসি আনবে। ভরসা রাখবেন, একটু সময় দেবেন। ল্যান্ড জিহাদ, লাভ জিহাদ আর বলপূর্বক ধর্ম পরিবর্তন করার বিরুদ্ধে কঠোর এবং কঠিন আইন এই সরকার আনবে। আমি আপনাদের কথা দিচ্ছি, গুন্ডা দমন তো হবে, গুন্ডাদের সম্পত্তিও বাজেয়াপ্ত করব। কোন রাষ্ট্রবিরোধী কাজ ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জির ভূমিতে হবে না, নেতাজি সুভাষচন্দ্র বসুর কর্মভূমিতে হবে না। বাঙালি হিন্দুদের হোমল্যান্ড এই পশ্চিমবঙ্গকে আমরা সাময়িক রক্ষা তো করে দিয়েছে জনগণ, আমরা স্থায়ীভাবে রক্ষা করতে পারবো, যাতে এই পশ্চিমবঙ্গের আমরা রাষ্ট্রবাদকে আমরা আরো সুদৃঢ় করতে পারি। ডিমের পর এবার ডিম ছোড়ার পর এবার কালির আমদানি হয়েছে। দমদম পুরসভার কাউন্সিলরকে মুখে কালি মাখিয়ে দিলেন স্থানীয় মহিলারা। দমদম পুরসভার 4 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তাপস রায়, তার বিরুদ্ধে সরকারি জমি দখল করে পার্টি অফিস তৈরি করার অভিযোগ উঠেছে। মৃত ব্যক্তিদের ভোটার কার্ড, বান্ডিল রেশন কার্ড, জমির নথি সেগুলো পাওয়া গিয়েছে। মারধর করে মুখে কালি মাখিয়ে পুলিশের হাতে তুলে দেয় মহিলারা। রঞ্জিত আমাদের প্রতিনিধির সঙ্গে রয়েছেন। রঞ্জিত, আমরা ছবি দেখতে পাচ্ছি, একেবারে কালি মাখিয়ে মুখ কালো করে দেওয়া হয়েছে। কি বলছেন স্থানীয় মহিলারা? দেখো, ডিম থেরাপির পরে এবার মুখে কালি কাউন্সিলরদের, এবং এটি হচ্ছে দমদম পুরসভার 4 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তাপস রায়ের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। অভিযোগটা কি রয়েছে? সরকারি জমি দখল করে পার্টি অফিস তৈরি করা, এবং সেই পার্টি অফিস যখন খোলে স্থানীয় যে আমাদের দমদমের বিধায়ক তিনি যখন খুলে ঢোকে, সেই দেখে চক্ষু চড়ক গাছ। অফিসের মধ্যে রয়েছে আলমারি, এবং আলমারির ভেতরে মৃত ব্যক্তিদের ভোটার কার্ডের বান্ডিল, এবং বান্ডিল রয়েছে রেশন কার্ড, খাদ্যসাথীর কার্ড, জমি বাড়ির বহু নথি। পাশাপাশি উদ্ধার হয়েছে উত্তর দমদম পুরসভার বহু সরকারি। আপাতত ধন্যবাদ।